শুরু করছি নীল জলে ভিজেছে রোদ্দুর, পর্ব সংখ্যা 17। 9 সেপ্টেম্বর, সকাল 10টা। রাঙ্গামাটিতে 3 দিনের সফর শেষ করে কাল রাতে ঢাকায় ফিরেছে অন্তি। ফেরা মাত্র মত্ত হয়েছে নিজস্ব কাজে, অথচ আগামী সপ্তাহেই আবার যেতে হবে তাকে রাঙ্গামাটিতে। নেবিয়ান সাহেবের অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হয়েছে, মিলেছে পারমিশন পোস্ট ওয়েডিং রিসেপশনের। শিখদের ইচ্ছা ছিল এই কয়েকদিন তার চড়ুই পাখিকে নিজের কাছে রাখার, কিন্তু চঞ্চল চড়ুই তার দেখিয়েছে নানান বাহানা। নিজস্ব কিছু কাজের ফিরিস্তি দিয়ে চলে এসেছে ঢাকায়। অন্যদিকে পার্সোনাল কাজের ইস্যুতে সিক্ত তাই আর দেয়নি বাধা। জানতেও চায়নি কী কাজ তার চড়ুই পাখির। ফেরার সময় অন্তি ভেবেছিল হয়তো নেবিয়ান সাহেব জানতে চাইবে কী কারণ, যেটা একজন হাজব্যান্ড হিসেবে জিজ্ঞাসা করাটা খুবই স্বাভাবিক। মনে মনে তাই প্রস্তুত করে রেখেছিল উত্তর, কিন্তু তাকে সর্বদা সময়ের মতো বিস্ময়ের চূড়ায় ওঠাতে দক্ষ নেবিয়ান সাহেব জিজ্ঞাসাতে দূরে থাক, উল্টো নম্র হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, টেক কেয়ার টু ইউ সেলফ। কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে জানাবে। রাস্তায় হাঁটতে হাঁটতে সুপুরুষ সাহেবের কথা ভেবে আনমনে হাসে অন্তি। আদুরে প্রশ্রয় পেয়ে এখানে হবে প্রশ্রয় আদুরে প্রশ্রয় পেয়ে তার মনে বয়ে চলে পুরপুর হাওয়া। একটা মেয়ের জীবনে স্বামীর সমর্থন মানে পুরো দুনিয়াটাকে সহজভাবে পড়তে শেখা। ভয় জড়তাহীন ভাবে বুড়ো আঙুল দেখিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকা যায়। আর কি চাই দোস্ত? আমরা কি এখন জামালপুরে যাচ্ছি? পালক যেতে যেতে হাঁটার গতি কমিয়ে আনে, নাজুক দৃষ্টিতে তাকিয়ে বলে, হেঁটে হেঁটে? আরে না, সামনে গাড়ি রাখা। ঢাকার বাইরে চলে এলাম, এখানেও গাড়ির দেখা নেই। আধা ঘন্টা হলো হেঁটেই যাচ্ছি। আধা ঘন্টায় ঢাকায় বাইরে হাঁটা যায় হেঁটে হেঁটে? ইচ্ছে থাকলে সব হয়, মনের ইচ্ছেই বড় ইচ্ছা। আমার মন আমাকে বলেছে আমি হেঁটে হেঁটে ঢাকার বাইরে চলে এসেছি। অন্তি চাপা শ্বাস ফেলেও পালকের দিকে তাকায়, কপাল ভাঁজ করে বলে, উল্টো পাল্টা লজিক টানবি না, তোকে আসতে মানা করছিলাম আমি, এলি কেন? আমি কি জানতাম হেঁটে হেঁটে সমুদ্র পাড়ে দিবি তুই? জানলে মোটেও আসতাম না। বলছি তো, সামনের ড্রাইভার গাড়ি নিয়ে ওয়েট করছে। আর একটু হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, রেগুলার এক্সারসাইজের মধ্যে হাঁটাকে ইনক্লুড কর। পালক চোখ কপালে তোলে অন্তির মুখে এক্সারসাইজ এর কথা শুনে। আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে বলে, মাত্র 3 দিন নেবিয়ানের সাথে সংসার করে এসেছিস তুই, আর এর মধ্যেই স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছিস। এক্সারসাইজের কথা বলছিস? জীবনে কোনো দিন 11টার আগে ঘুম ভেঙেছে তোর? মাই গড, 3 দিনেই এত পরিবর্তন? বাকি জীবন তো পড়েই আছে। তুই তো আগামাথা বদলে যাবি দোস্ত। ভব করে অন্তি থেকে ডিসিপ্লিনড অন্তি হয়ে যাবি। আমার কি হবে দোস্ত? অন্তি শুকনো ঢোক গিলে পালকের আহাজারির কণ্ঠ শুনে। কথা পুরোপুরি মন্দ বলেনি সে। 3টা দিন নেবিয়ান সাহেবের সাথে সংসার করে এসে নিজেকে কেমন সংসারী বউ টাইপ মনে হচ্ছে তার। রাঙ্গামাটির অফিসার্স কোয়ার্টারের এখানে হবে কোয়ার্টারটাকে নিজের আপন নিবাস বলে কিছু একটা লাগছে। এছাড়া নেবিয়ান সাহেবের গোছালো জীবন, টাইমলি খাওয়া, গোসল, ঘুম সব কিছুর সাথে হুট করে সে মানিয়ে নিয়েছিল। যদিও সব কাজ তার উনিই করেছে, তারপরেও এত নিয়ম কানুন তো কখনো ফলো করেনি সে। গোসল, খাওয়া, ঘুম 3টাই চলতো তার নিজস্ব নিয়মে, অথচ সুপুরুষ সাহেবের কাছে গেলেই সব ঠিক। এই কেমন বিচার? বিয়ের পরে সবাই যে চেঞ্জ হয়ে যায় এই তার প্রমাণ। বাট আমি কখনো চেঞ্জ হব না। এই পালক পালকই থাকবে সারা জীবন, বরং আমার সাথে যে থাকবে সে চেঞ্জ হয়ে যাবে। সামান্য এক্সারসাইজে এত দূরে চলে যাচ্ছ কেন তুমি? যাওয়াটা কি অস্বাভাবিক? অন্তি হাঁটতে হাঁটতে লম্বা করে শ্বাস টেনে আর চোখে তাকিয়ে বলে, না ঠিক আছে, বাট এটাকে এত সিরিয়াসভাবে নেওয়ার কি আছে? অন্তি কখনো চেঞ্জ হবে না, হয়ে গেছো তুমি অলরেডি।
তোমার চোখে মুখে কেমন যেন মিষ্টি মিষ্টি ভাব এসেছে, আগের মতো গুন্ডা গুন্ডা ভাব নেই। মনে হচ্ছে নেপিয়ান সাহেবের সমস্ত আদর সর্বশরীরে মেখে নিয়ে এসেছো রাঙ্গামাটি থেকে। বাই দ্য ওয়ে, সে কি একটু বেশি কন্ট্রোলিউস স্পিচ? অবিবাহিত নারীদের এত গভীরে যাওয়া মানা। বিয়ে হোক, তারপরে এসব নিয়ে কথা হবে। পালক চোখ জোড়া সরু করে ঠোঁট চোখা করে থমথমে কণ্ঠে বলে, এত বড় অপমান! আজকেই বাসায় ফিরে বাবা মামুনিকে বলবো আমি বিয়ে করব, এবং সেটা 1 সপ্তাহের মধ্যেই। বিবাহিত ট্যাগ লাগিয়ে তবেই তোর সামনে আসবো। এই না না, এই সপ্তাহে না দোস্ত, সামনে ফ্রাইডেতে আমার ফার্স্ট ওয়েডিং রিসেপশন। তোকে তো যেতে হবে রাঙ্গামাটিতে। নেক্সট উইকে বিয়ে করিস। আমি একবারই বিয়ে করতে পারছি না। আর তোরা মাসে মাসেই বিয়ে করছিস। অন্তি পালকের হাত ধরে টেনে দ্রুত পায়ে এগোতে থাকে সামনে, দাঁতে দাঁত চেপে বলে, মাসে মাসে কই, সব মিলিয়ে একবারই। দু বান্ধবী কুটুর মুটুর এমন আলাপন চলতেই থাকে। এর মাঝে হতে থাকে একে অপরের খামচাখামচি টানাটানি, বিবাহিত বনাম অবিবাহিত বিস্তর তর্ক বিতর্ক। ওদিকে সামনের পাকা রোডটা পাশ করতেই করলেই গাড়ি দাঁড় করানো, আর একটুখানি পথ। অন্তির বাম পাশটায় পালক হাত নেড়ে নেড়ে কথার তালে খেই হারানোর দায়। এর মাঝে হঠাৎ ঘটে এক ঘটনা। মাঝ রোডে যেতে না যেতেই পাকা রাস্তা হতে কোথায় থেকে উড়ে এসে একখানা গাড়ি। ব্রেক কষে গতি সামাল দিতে দিতে সজোরে ধাক্কা এসে লাগে পালকের গায়ে। টাল সামলাতে না পেরে অস্পষ্ট সুরে চিৎকার করে উঠে পালক। চোখের সামনে উল্টে পড়ে যায় সেই বিস্তৃত রাস্তার মাঝে। আকস্মিক দুর্ঘটনায় অন্তির সাথে সাথে গাড়ির মালিকও হতবাক। বিস্ফোরিত নেত্রে ঠাহর করতে ব্যর্থ মাত্র কি ঘটে গেল অন্তি কিছু বুঝে ওঠার আগেই তৎক্ষণাৎ গাড়ি হতে নেমে আসে সেই মালিক। দৌড়ে এসে পালকের দিকে হাত বাড়িয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, সরি, এক্সট্রিমলি সরি, আপনার লাগেনি তো? সদ্য আহত রমণী ব্যথায় কুপোকাত, হাতের কুনুই হতে চামড়া উঠে ইতিমধ্যে বের হচ্ছে রক্ত। গায়ে গায়ে পায়ে ধুলো মাখা, মুখরেখা কুঁচকে সে চোখ তুলে তাকায় উপরে, বাড়ানো হাত সেই সাথে অতি ব্যস্ত। আতঙ্কিত পুরুষের মুখটা দেখা মাত্র তার রূপরেখা বদলে যায় মুহূর্তে। চোখ কোথায় থাকে আপনার? আর একটু হলে তো মার্ডার করে দিতেন। এগুলো কি ধরনের ড্রাইভিং সেন্স? অন্তি রাগান্বিত স্বরে তড়িঘড়ি করে পালককে উঠানোর জন্য এগিয়ে এলে পালক বাম হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে। সামনে হাত বাড়ানো পুরুষটির হতে দৃষ্টি সরে না। চোখে চোখ রেখে সমস্ত ব্যথা নিমেষ হজম করে যায় সে চুপিসারে। পালকের বেগ ঘোরে জৈনৈক পুরুষের দিকে তাকিয়ে থাকার ভঙ্গিমা দেখে অন্তি ভ্রুদয় বাঁকা করে পুরুষটার দিকে তাকায়। অতি পরিচিত মানবের মুখটা দেখা মাত্র সঙ্গে সঙ্গে তার ভ্রুদয় সোজা হয়ে আসে। রাগান্বিত দৃষ্টি শিথিল হয়ে যায় মুহূর্তেই। অবাক গলায় বলে, ভাইয়া আপনি? নাফিজ অনুশোচনায় কাতর হয়ে পালককে তোলার জন্য উদ্গ্রীব হয়ে উঠে বাড়ানো হাতটা আরও একটু প্রসারিত করে দেয় আহত কায়ার দিকে। কিন্তু আহত কায়ার সেদিকে কোনো হুঁশ নেই। শূন্যে মস্তিষ্কে বাড়ানো হাতের দিকে সে পালকহীন চোখে চেয়ে আছে, যে চোখে তার ভেসে ওঠে হাজারো কথা, হাজারো গানের সুর। রক্তাক্ত ডান হাতটা ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া মুহূর্তে হৃদয়ে গহীন হতে আলোড়ন তোলে। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहा जाए हम तेरी बाहू में मर जाए हम। নাফিজ পালকের হাতটা আলতো করে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে অস্থিরতা বেড়ে যায় পালকের। কাল রাতে দেখা দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এর মতো শাহরুখ কাজলের সরিষা খেতে মিষ্টি রসানো
রসায়নে সে নিজেকে এবং নাফিজকে কল্পনা করে। নাফিজের চাহনিতে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় স্পষ্ট। শ্রবণে ফের ভালোবাসার সুরে এসে আঘাত হানে। आंखें मेरी सपने तेरे दिल मेरे यादें तेरी हो मेरा है किया सब कुछ तेरा जान तेरी सांसें तेरी मेरी आँखों। ভুবন মোহিনী সুরের মাঝে হঠাৎ কর্কশ এক স্বর এসে তাল কেটে যায় গানের। পালকের ঘোর কেটে আসে সঙ্গে সঙ্গে। নিজের হৃদয়ে বাজতে থাকা বাদ্যহীন গানের লিরিক্স মুহূর্তেই ভুলে যায় সে। নাফিজের হতে দৃষ্টি সরে গিয়ে পড়ে তার পিছনে এক সুন্দরী রমণীর পানে, যে কিনা প্রত্যক্ষ এক ও পরোক্ষভাবে দায়ী তার মন ভাঙার জন্য। যাকে দেখা মাত্র তার নাজুক মন কাছের টুকরোর মতো গড়িয়ে যায় ঝনঝন শব্দ তুলে। নাফিজ অল আর ওকে। সুহার আগমনে নাফিজের হাত হতে হাত সরিয়ে নেয় পালক। নাফিজ ধরতে চাইলেও বাধা দেয় সে। মেঘে ঢাকা গুমোট চাহনি নিয়ে একক প্রচেষ্টায় উঠে দাঁড়ায় রমণী। আপনার লাগেনি তো? আই এম রিয়েলি সরি। এত সরি বলতে হবে না। গার্লফ্রেন্ড নিয়ে চলাচল করলে এমন দুর্ঘটনাই হওয়াই স্বাভাবিক। পালকের ঠ্যাঁস মারা কথা সহজভাবে বোধগম্য হয় না নাফিজের। চোখে মুখে স্পষ্ট অপরাধী ভাবসাব ফুটিয়ে তুলে বলে, অন্তি ইটস ওকে ভাইয়া, বুঝতে পেরেছি ঘটনাটা ইচ্ছাকৃতভাবে ছিল না। একটু আগের প্রেমময় আবহ কেটে ফুটন্ত গরম পানির মতো টগবগে মেজাজ এসে ভিড় পালকের অঙ্গে। জ্বালা পোড়ার হিসেব নিকেশ করলে বোঝা যাবে এর পিছনে একজন বিশেষ রমণী দায়ী, আর সেটা হচ্ছে মিস সুহা, যাকে দেখা মাত্র তার এই করুণ অবস্থা। ইচ্ছাকৃত না মানে অবশ্যই ইচ্ছাকৃত। গার্লফ্রেন্ড নিয়ে রাস্তায় বের হলে কিছু কিছু পুরুষ মানুষের চোখ তো অটোমেটিক অন্ধ হয়ে যায়। লুতুপুতু করেই কুল পায় না। গাড়ি কার গায়ের উপর দিয়ে উঠলো না চাপা দিল, সেসবে কোনো চিন্তা নেই। মানুষ মেরে সরি জপতে আসা নৈতিক ধর্ম মনে করে। দেখুন, আপনি ভুল ভাবছেন, এরকম কিছুই না। অন্তি, তোমার ফ্রেন্ড এসব কি বলছে? লতুপুতু এসব কি? পালক হাতের কনুইয়ে ছিলে যাওয়া অংশে হাত বুলাতে বুলাতে মুখ ব্যাটকায় সুহার কথায়। তেজালো গলায় বলে, নেকি লতুপুতু কি জানে না? নেকি লতুপুতু কি জানে না? অস্থিরশীল পরিবেশে নাফিজ এগিয়ে এসে পালকের দিকে হাতের কেটে যাওয়া অংশে নজর বুলিয়ে শান্ত গলায় বলে, আপনি চাইলে আমরা আপনাকে হসপিটালে নিয়ে যেতে পারি, বেশ খানিকটা কেটে গিয়েছে। আমি এর জায়গায় আমরা কথাটা শুনে পালকের রাগ তরভর করে আরও বাড়তে থাকে। মনে মনে শত উল্টাপাল্টা গালি দেয় সে। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, বেটা কচুর পাতা একটা, উহ, দল বেঁধে চিকিৎসালয়ে যাবে? যা, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি যাব না। রাগের পারদ চূড়ায় রেখে জ্বলন্ত দীপশিখার ন্যায় লিঙ্গ বের হয়। পালকন্তীর দিকে ঘুরে তাকায়, তিক্ত গলায় বলে, মানুষকে কুমিরের কান্না করতে মানা কর। এসব সিম্প্যাথি পালক কেয়ার করে না। পালকের তেড়া কথা শুনে অন্তি চোখে বড় বড় করে ফিসফিস করে বলে, কি উল্টাপাল্টা বকছিস? দেখুন, রাগ হওয়াটা স্বাভাবিক। আমি নিজের ভুলটা স্বীকার করছি, বাট একটু তো হেল্প করার সুযোগটা দিবেন। রক্ত পড়ছে, সো হোয়াট? আপনার কি তাতে? আপনার কি জ্বলছে? জ্বলার তো কথা নয়। আপনার তো আস্ত গার্লফ্রেন্ড ঝুটেছে। পালকের তার ছেঁড়া কথায় অন্তি কপাল চাপড়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। আশপাশ তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, কি উল্টাপাল্টা বকছিস তুই? পালক সব সময় সত্যি বলে। চল বাসায় যাবি, অনেক অভিযান চালানো হয়েছে। না, আমি যাব না আমি যাব তোর সঙ্গে। অযথা জেদ করবি না। কি অবস্থা হয়েছে দেখেছিস? হাত পা কেটে কুটে একাকার। পালক এক নজর পিছনে নাফিজ সুহার দিকে তাকিয়ে নিস্তেজ গলায় বলে, মনটা আমার তার চেয়ে বেশি কেটে কুটে একাকার এখন। কেন পাগলামি করছিস?
কচুর পাতা বেটাকে অযথা ভালোবাসার ফল। নাফিস ভাইয়ার সাথে তোর ভালোবাসাটা হলো কবে? দেখাই তো হয়েছে হাতে গুনে দু একবার, কথাও তো ঠিক মতো হয়নি। ভালোবাসার থিওরিতে 1 সেকেন্ডের মধ্যেও মানুষ প্রেমে পড়তে পারে, এই জন্য বেশি কিছু না, শুধু চোখের ভাষা পড়তে জানতে হয়। অন্তি পালককে টেনে একটু দূরে সরিয়ে আনে, মুখে জোরপূর্বক হাসি টেনে ক্ষীণ গলায় বলে, যে চোখে তুমি ভালোবাসা খুঁজতে গিয়েছো মনে করো সেই চোখে চানি পড়ে গিয়েছে। অপারেশন সেট আপ, নো মোর ওয়ার্ড। পালককে দমিয়ে অন্তি পিছনে ঘুরে তাকায়। নাফিস সুহার জিজ্ঞেস চাউনির উত্তর দিতে শান্ত গলায় বলে, ভাইয়া আপনারা যেতে পারেন, সমস্যা নেই, আমি ওকে নিয়ে যাচ্ছি। ওর তো রক্ত ঝরছে হাত থেকে, হাতে নয় বুকে, মানে না কিছু না, আসছি। অন্তি পালককে টেনে নিজেদের গাড়ির দিকে নিয়ে যায়। ভগ্ন হৃদয় অধিকারিণী পালক যেতে যেতে পিছু ফিরে তাকায় নাফিসের দিকে। অনাকাঙ্ক্ষিত এক সুর তোলে, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। মেয়েটা আবল তাবল কি বকছে নাফিস? তোমার দিকে তাকিয়ে এসব কেন বলছে? নাফিস কিছু একটা আজ করতে গিয়ে সুহার কারণে এড়িয়ে যায়, তা বুঝতে না পারার মতো অবুঝ নয় সে। তবুও নিজের ভাবনাটাকে অতিরঞ্জিত করে সে নির্নিমেষে চোখ তাকিয়ে বলে, আই এম নট শিওর। টিকবে না রে, টিকবে না, গ্যারান্টি কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে একদিন। পালকের উদ্ভাত কথা শুনে সুহা কপাল কুঁচকে বলে, মনে হচ্ছে ওর মাথায় আঘাত লেগেছে। কিসব বকছে? জামালপুর কলাপাতা গ্রাম। সূর্যের প্রখরতা ধীরে ধীরে কমে বেলা নেমেছে গোধূলির কালে। 3:30টার সময় মেলান্ধ উপজেলা পেরিয়ে কলাবাদা গ্রামের মাঝে এসে পৌঁছেছে অন্তি। গাড়ি নিয়ে আসলে হয়তো আরও একটু তাড়াতাড়ি এসে পৌঁছাতো, কিন্তু এসেছে সে বাসে। তার গাড়িতে পালককে জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছে। যে দুর্দশা সৃষ্টি করেছিল ও মেয়ে, তাতে এমনি এমনি ছাড়ার কোনো উপায় ছিল না। অটোরিকশা হতে নেমে বাদামি পিতার সাদা টোট ব্যাগটা ঠিকঠাক করে কাঁধে ঝুলিয়ে নেয় সে। পরনের নীল রঙের কুর্তিটা টেনে গলার সাথে পেঁচানো স্কার্ফটা হালকা করে নেওয়া শেষে হাঁটা ধরে সামনে। আশেপাশে সব বিস্তর নজর রেখে হাঁটতে হাঁটতে অন্তি এসে দাঁড়ায় কলাবাদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একদম সামনে একটা ছোট জীর্ণশীর্ণ মুদি দোকানে। আসা পথে সবার থেকে জানাশোনা করে ঠিকানা অনুযায়ী মনে হচ্ছে সঠিক জায়গায় এসেছে। খানিকটা কৌতূহল নিয়ে দোকানের ভেতরে উকি দেয় সে। দোকানে মাল মশলা বলতে তেমন কিছুই নেই, কিছু চিপস, চানাচুর, বিস্কুট সহ টুকিটাকি হাবিজাবি জিনিস, এই তো। মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলেও দেখা নেই দোকানদারের মালিকের। এখানে হবে দোকানের মালিকের। দোকান খালি রেখে কোথায় গিয়েছে কে জানে। কিছু সেকেন্ডের অপেক্ষার শেষে দরজার ওপাশে মাটির বারান্দার মতো কিছু একটা দেখে অন্তি বুঝতে পারে ঘরের সাথে লাগাওয়া এই দোকান, তার মানে ভিতরে মানুষ রয়েছে। সামনে ঝুলানো চিপসের প্যাকেট সরিয়ে সে খানিকটা ঘাড় কাত করে বারান্দার দিকে মুখ করে বলে, শুনছেন, কেউ আছেন? অন্তি ডাক, এখানে হবে অন্তির ডাক। অন্তির ডাক শোনা মাত্র দরজার আড়ালে বসে থাকা এক রমণী উকি দেয় পিছনে ঘুরে। ভগ্ন গলায় জিজ্ঞেস করে, কি নিবেন? একটু কথা বলা যাবে আপনার সাথে? কি কথা? একটু সামনে আসুন প্লিজ। রমণীর কর্মরত হাত থেমে যায় এক লহমায় এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে অতঃপর শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বারান্দা থেকে উঠে আসে সে। দোকান ঘরে প্রবেশ করে, ফ্যাকাশে গলায় বলে, কি কথা? এটা কি জামশেদ মজুমদারের বাড়ি? জামশেদ মজুমদার নামটা শুনতে রমণীর চোখ মুখ বিবর্ণ হয়ে আসে। একই ভাগে স্থির হয় চোখের পলক। কিছুটা ভয় এসে ঘিরে তার অবয়বে। বিষণ্ণ গলায় জিজ্ঞেস করে, কি দরকার? অন্তি রমণীর প্রত্যুত্তরে নিশ্চিত হয় এটাই জামশেদ মজুমদারের বাড়ি। এত কষ্টের অবশেষে সঠিক ঠিকানায় খুঁজে পেয়েছে সে।
এই জামশেদ মজুমদারের ঠিকানা জোগাড় করতে গিয়ে কত বিপত্তি না হলো। আমার জামশেদ মজুমদারের সাথে কিছু কথা আছে। উনি কি বাড়িতে আছেন? আপনার পরিচয় কি? কোন থেকে আইছেন? আমার নাম অন্তি, আমি ঢাকা থেকে এসেছি। রমণীর অন্তি আপাদমস্ত রমণীটি অন্তির আপাদমস্তকে চোখে বুলিয়ে নির্নিমেষ চাহনিতে তাকিয়ে বলে, জামশেদ মজুমদারের সাথে আপনার কি সম্পর্ক? অন্তি রমণীটির সূক্ষ্ম প্রশ্নের উল্টো পিঠে মিষ্টি হেসে বলে, ওনার বয়স আন্দাজ করে বলতে পারেন আমি তার নাতনিই হব। নাতনি যে, এছাড়া এই মুহূর্তে তার সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই। শহর থেকে যেহেতু আইসেন, খোঁজ খবর নিয়েই আইসেন। যতটুকু খোঁজ খবর নিলে আপনাদের খুঁজে পাওয়া সম্ভব ততটুকুই নিয়েছি। আমগোর খোঁজ খবর আপনি জানেন আমি তার কি হই? জানি না। তাইলে কইলেন কেমনে আমগোরে খোঁজ খবর? আমি তো বাইরের মানুষও হতে পারি। অন্তি রমণীর দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে, নরম গলায় বলে, যেভাবে জেরা করছেন এতেই বুঝে গিয়েছি জামশেদ মজুমদারের কাছের মানুষ আপনি। রমণীটি অন্তির সহজ সুলভ মুখের হাসি, সেই সাথে কথার ধরন দেখে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ভিতরের ভয় জড়তা কাটিয়ে কণ্ঠ পরিষ্কার করে বলে, কি দরকারে আইছেন আপনি আমগরে? আবার ভাতে মারতে নাকি গ্রাম থিকা উচ্ছেদ করতে? যদি যে কোনো একটা হয় তাইলে আপা দয়া করে আমগরে জ্যান্ত লাশ মাটিতে পুঁইতে দিয়ে যান। কষ্ট করণ লাগবো না বেশি। আমাকে দেখে আপনার মনে হচ্ছে আমি এমনটা করতে পারি? মানুষ বিশ্বাস করি না আপা, নাই করতে পারেন, কিন্তু আমার দরকারটা কি? কোনো সমাধান পাবো না? রমণীটি কিছু একটা ভেবে আশেপাশে সতর্ক চোখ বুলায়, অতঃপর ধীর গলায় বলে, ভেতরে আইসেন। পাশের টিনের গেট দিয়া চুলায় ভাত দিছি, পুইরা গেল। অন্তিকে পথ দেখিয়ে রমণীটি তৎক্ষণাৎ আবার চলে যায় কাজে। তার বলা কথা, সেই সাথে আচরণ ভঙ্গিমা ভাবিয়ে তোলে অন্তিকে। জটিল ভাবনার উত্তর খুঁজতে খুঁজতে ছোট করে নিঃশ্বাস ফেলে টিনের গেটটা আলতো করে টেনে ভিতরে ঢুকে যায় সে। চওড়া উঠোন ঘেঁষে টিনের ছোট ছোট দুটো ঘর, সামনে মাটির বারান্দা। বারান্দার একপাশে একটা মাটির চুলা বসানো, যেখানটায় বসে রমণীটি রান্না চড়িয়েছে। কালো কালো কুণ্ডলি পাখি ধোয়া উঠছে উপরিভাগে। ভাত নামিয়ে তুলে দিয়েছে গরম পানি। বটিতে লাউ করতে করতে অন্তির আশা দেখে উঠে চেয়ার আনতে উদ্যত হয় সে, কিন্তু এর মাঝে বাদশাদে। অন্তি শান্ত গলায় বলে, এটাতে বসছি, সমস্যা নেই। শহরের মানুষ, এসবে জুত কইরা বসবার পারবেন না আপা। একটা ছোট্ট পিঁড়ি টেনে বারান্দায় পা নামিয়ে বসে অন্তি। কাঁধের টোট ব্যাগটা মাটিতে রেখে রমণীটির দিকে ঘুরে হাসি মুখে বলে, মাটি ঘাস পাতা এগুলোতে শুয়ে বসে থাকার অভ্যাস আছে আমার। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। দুপুরের রান্না করেছেন? হুম, বিকেল হয়ে এসেছে তো, খাবেন কখন? রমণীটি মলিন হেসে লাউ কুচি কুচি করে বড় একটা গামলায় রাখে। মাটির পাত্রে দু টুকরো মাছের উপর হলুদ নুন ছিটিয়ে মাখাতে মাখাতে বলে, দুমুঠো ভাত পেটে জুটছে এই তো অনেক আপা। সময় অসময় কি আসে যায় এই তো পাই না। অন্তির মনের ভিতরে উসখুস করতে থাকা কৌতূহলী ভাব জাগ্রত হয়ে ওঠে বেশ। বাড়ির চারপাশটা ভালোভাবে পরখ করে বলে, বাড়িতে কেউ নেই? আছে কোথায়? রমণীটি এক পলক মুখ তুলে তাকায় অন্তির দিকে, ধীর গলায় বলে, যার খোঁজে আইসিন হেই আছে, আর আমার 2.5 বছরের পোলা আছে। জামশেদ মজুমদার আপনার কি হয়? বাজান হয়। অন্তির চোখ মুখ চকচক করে উঠে জামশেদ মজুমদারের এত কাছের মানুষকে পেয়ে প্রফুল্ল গলায় বলে, আচ্ছা ওনাকে একটু ডেকে দিবেন প্লিজ। আপা একটা কথা কই, কিছু মনে করবেন না। জি বলুন, আপনার যা দরকারি কথা কওনের আমারই কইতে হইব। বাজানের শুধু জান আছে, চোখ কান কিছুই নাই, সব অচল। রমণীটির কথায় অন্তির চকচকে মুখে বিমর্ষতায় এসে ভিড়ে মুহূর্তেই বিমূঢ় দৃষ্টিতে তাকানো শেষে জিজ্ঞেস করে, সব অচল মানে? আমাগরে কাছে এই দুনিয়াটা হইতেছে দুঃখের সাগর আপা, যেইখানে আমরা ডুইবা মরতাছি রোজকার দিনে।
সাগরের পানি শুকাইলেও আমগোর দুঃখ শেষ হয় না। আমি বুঝতে পারছি না আপনার কথা, একটু পরিষ্কার করে বললে সুবিধা হতো। বাজান প্যারালাইজ হইয়া আজ 3 বছরের ঘরে পইরা আছে। তার কথা আমি মাইয়া ছাড়া কোন তার কথা আমি মাইয়া ছাড়া কোনো মানুষই বুঝবার পারে না, কানে শোনে না। ধানের একখানা হুইল চেয়ারে তার দিন কাটে আর রাত কাটে চটের বিছানায়। এই তো জীবন, কি জিগাইবেন তারে, আর কি কইবেন কন। অন্তির মনে যে আশার প্রদীপ জ্বেলেছিল তা নিভে যায় এক মুহূর্তেই। জামশেদ মজুমদারের করুণ অবস্থা তার ভিতরের ক্ষত করে তুলে মুহূর্তেই। এত চেষ্টা, এত কষ্টের পরেও কি তার প্রশ্নের উত্তর অজানাই রয়ে যাবে? আমি কিছু বিষয় সম্পর্কে জানতে এসেছিলাম। আমি জানি আমি জানি না আপনি সেগুলোর উত্তর দিতে পারবেন কিনা, তবু যেহেতু অন্য উপায় নেই তাই বলছি। রমণীটি নিজ কার্য থামিয়ে অন্তির দিকে আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে বলে, জানলে কইমু? ভয় পাচ্ছেন কি আমাকে দেখি? না, মনে হইতেছে আপনি ভালো মানুষ। অন্তি ঠোঁট সামান্য প্রসারিত করে আবারও চাপিয়ে নেয়। বুকের ভিতরে হতে জমাট বাঁধা দীর্ঘশ্বাস উগরে বলে, নওশাদ চৌধুরীকে চিনেন? নওশাদ চৌধুরী বাজার যার বাড়িতে চাকরি করতো ঢাকা শহরে? হ্যাঁ, আমি তার মেয়ে। অন্তির নীরের স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে রমণীটির হাতের থাকা কলসটা ছিটকে সরিয়ে দাঁড়িয়ে পড়ে। বিস্ফোরিত নেত্রে তাকিয়ে মৃদু চিল্লি উঠে বলে, নওশাদ চৌধুরীর মাইয়া আপনি কেন আইছেন? কি দরকার আপনার? যান, চইলা যান। খবরদার আমার বাপের গায়ে যদি একটা টোকা পড়ে আর এই বটি দিয়া আমি কাল কাল্লা কাইটা নিমু। গরিব মানুষ জন্য যা খুশি তাই। অন্তি ভীষণ অবাক হয়। চোখের পলকে এক কোমলমতি রমণীকে অগ্নিমূর্তি ধারণ করতে দেখে একই সাথে উঠে দাঁড়ায় সে। পরিস্থিতি স্বাভাবিক করতে শান্ত গলায় বলে, প্লিজ আপনি একটু স্থির হন। আমি সত্যি কাউকে মারতে আসিনি এখানে। আমি শুধু কিছু জানতে চাই। কি জানবেন আপনি? আমার বাজান আপনার মারে খুন করছে কি না তাই তো জানতে এসেছেন? আমার বাজানোই সেই দাগি আসামি যে আপনার মার পেটে ছুরি চালান করছে তাই তো? আপনারা কি মানুষ? উপরওয়ালা কি আপনাগেরে একটু দিল বলতে কিছু দেয় নাই? আপনার বাপে আমগরে ভাতে মারছে, এখন মাইয়া হইয়ে বিষ মারতে আইছেন। আমি জানি না কে আমার মাকে খুন করেছে, তার মানে এই না যে প্রমাণ ছাড়া আপনার বাবাকে আমি খুনি বলতে যাব। রাখেন আপনাগেরে ভালো মানসিকতা, আপনিগেরে মুখে মধু অন্তরে বিষ। নিশ্চয়ই কোনো ফান্দি আইটা আমার বাজানরে ধরতে আইছেন আপনি। ভালোই ভালোই কইতেছি, এক্ষুনি বাড়ি চাইরা চইলা যান। আমার অসুখ বাপরে যদি কিছু কইছেন জানিয়া ফিরতে পারবেন না কইলাম। প্লিজ আপনি শান্ত হন, আমার কথাটা তো অন্তত শুনুন। রমণীটির রাগে তরতর করে কাঁপতে থাকে। বারান্দা ছেড়ে নেমে সোজা উঠোনে এসে অন্তির মুখোমুখি দাঁড়ায়। উচ্চস্বরে গলার আওয়াজ তুলে বলে, কিসের শান্ত হওয়ার কথা কন আপনি? সব তো শেষ কইরা দিছেন আপনারা, জীবন ধ্বংস কইরা দিছেন। কইছিলাম না দুঃখের সাগরে আমগোর বাস। সেই দুঃখের সাগরের কারিগর হইছেন আপনারা। আপনাগের মতো বড়লোকের থাবায় পইরা আজ আমি, আমার বাপ, আমার সন্তান নিঃস্ব। কোনোদিন ভালো হইবে না আপনাগের, কোনোদিন না। অন্তি চোখ বন্ধ করে মেয়েটার আর্তনাদিত সুরে বলা কথাগুলো হজম করে নেয়। একই সাথে নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখার চেষ্টা করতে থাকে ব্যাপক। নিরেট গলায় বলে, আমি যদি অন্যায় করে থাকি আপনাদের সাথে, অবশ্যই আমি শাস্তি পাব। সৃষ্টিকর্তা নিশ্চয়ই ন্যায় বিচারক। আমি অন্যায় করে কখনোই পার পাবো না। শাস্তি তো আমাকে পেতেই হবে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমি কি জানতে পারি ঠিক কি অন্যায় করেছি? আমি বা আমার পরিবার? রমণীটির অতিরিক্ত রাগে চোখ জ্বলে উঠে। অগোচরে ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে জড়িয়ে আসা কণ্ঠ দমিয়ে বলে, আমার বাপজান আপনার মারে খুন করে নাই। তারপরেও কিছু মানুষের উস্কানিতে আপনার বাপ লোকজন দিয়ে আমার বাপজানরে মারছে। পুরা গ্রামের মধ্যে আমগরে এক ঘরে কইরা দিছিল। সব মানুষের কাছে পরিচয় হইল জামশেদ খুনি। অথচ আপনারা আপনার বাপ ঠিকই জানতেন আমার বাপ খুন করে নাই। আমার বাপ উল্টা আপনার মারে বাঁচাতে গিয়ে মাথার বাড়ি খাইয়া অজ্ঞান হইয়া পড়িয়া গেছিল।
দিনকে দিন চেয়ারম্যান মেম্বার আমাগরে অত্যাচার করছে আপনাদের কথায়। বাড়ি বিটা বন্ধক দিয়া টাকা দেওয়া লাগছে তাগের। নওশাদ চৌধুরীর অত্যাচার কি এখনো চলমান? না, কিন্তু সব মানুষের মতো হ্যাই যে এমন অবিশ্বাস কইরা আমার বাপরে পথে বসাইব এইটা কোনোদিনও ভাবছিল না আমার বাপজান কোনোদিন আপনার ঘরের সাথে ছলনা করে নাই, জীবনে 2 নাম্বারই করে নাই। তাও কেন এত বড় শাস্তি দিলেন কন্ত? আপনার বাপের অত্যাচার শেষ হইল, আরেক দল অত্যাচার শুরু করলো। কোন কারা তারা? ইবলিশের দল, চিনি না জানি না। আমার বাপজানরে সকাল বিকাল হুমকি দিত খুনের কথা স্বীকার করবার জন্য। কইতো আপনার মারে খুন করার কথা স্বীকার করত, তা না হলে মিথ্যা মামলায় উকিল পাড়ায় নাকে দড়ি দিয়া ঘুরাবো। আপনার কেন বা আমার বাপ যান স্বীকার করে নাই, তাই সত্যি ঘুরাইতেছে, ঘুরাইতে ঘুরাইতে পায়ে পশকা তুইলা দিছে, রক্ত পানি করছে, তবুও ওই ইবলিশের দল থামে নাই। করোনা কালে আমার মা আমার বোন ভাই মইরা গেছে, চিকিৎসা করবার পারি নাই, হসপিটালে পর্যন্ত নিবার পারি নাই। চিন্তায় চিন্তায় বাপে আমার স্ট্রোক কইরা নিল। আমি অসহায়। রমণীটির কথা আটকে আসে, ঝরঝরিয়ে কেঁদে দেয় সে। অন্তি ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে শক্ত শক্ত ধাতুর মতো স্থির করে ধরে রাখে। নির্মমতার করুণ পরিহাস তাকে স্তব্ধ মূর্তি বানিয়ে তোলে। জানেন আপা, আমার মা ভাই বোনের চিকিৎসার জন্য আমার বাজান গেছিল আপনার বাপের কাছে। কতটা অসহায় হইলে যার হাতে মার খাইছে তার কাছে হাত পাতবার যায়, চিন্তা করবার পারতেছেন। আমার বাজান তাই করছিল। তার বিশ্বাস আছিল আপনার বাপে মারুক কাটুক 2 পয়সা ঠিকই দিব, কিন্তু না, আপনার সৎ মায়ে দিতে দেয় নাই, অপমান কইরা বাইর কইরা দিছিল। 1 পয়সা ভিক্ষা পর্যন্ত দেয় নাই। আমার মায়ে মরল, আমার বোনে মরল, ভাইও মরল। বাজান জ্যান্ত লাশ হইল, আর আমি হইলাম নিঃস্ব। মিসেস মিথিলার প্রসঙ্গ ওঠা মাত্র তার প্রতি ঘৃণা সর্বোচ্চ স্তরে গিয়ে থামে। অন্তির ভিতরটা তার গুমড়ে ওঠে এক অসহায় রমণীর মর্মান্তিক জীবনের কাহিনী শুনে। অসহায় দৃষ্টিতে তাকানো ছাড়া বুঝতে পারে না সে কি বলে সান্ত্বনা দিবে তাকে। আবার অসুখের সংসার শুকাইছিল 11 বৎসরের পর। জানেন, মানা হইতে পারার কারণে শ্বশুরবাড়ির অত্যাচারে হজম করছি। আল্লাহ মুখ তুইলা চাওয়ার পর কোলে আমার চাওয়াল আসে, সংসারে সুখ আসে, কিন্তু সেই সুখ আপনারা ধ্বংস কইরা দিছেন। আমার অসহায় বাজানরে বাঁচাইতে গিয়া আমারে তালাক দিছে আমার স্বামী। আমি খুনির মাইয়া, আমার লগে সংসার করন যায় না। আমি আমার অসুখ বাজানরে দেখভাল করি, এগুলো তারা পছন্দ করতো না, বাইর কইরা দিল সংসার থেইকা। আমার কোল চাওয়াল হইল বাপহারা, আমি হইলাম স্বামীহারা। আরো কিছু শুনবার চান কন? যা শুনছি এতক্ষণ ধরে এইটুকুই নিতে পারছি না। রমণীটি রমণী রমণীটি অশ্রু সজল চোখে তিক্ত হাসে, গালের পানি হাতের তালুতে মুছে বলে, ঘরে পড়ে থাকা বাজান আর কোলের চাওয়ালটার মুখে আমি 3 বেলা ভাত তুলে দিতে পারি না। খিদার জ্বালায় চটপট করে পানি দিয়া চুপ করে। বাজান আমার হাত পাতে, চাওয়াল কাঁদে, আমি মুখ বুজে সহ্য করি। এই যে কইলেন এত বেলায় রান্দি কেন? ঘরের চাল ছিল না, এই যে মাচার শাক আর লাউ নিয়া হাটে বেইচা তারপরে 2 কেজি চাল আনলাম। একটা দোকান দিছি, জিনিস নাই, খদ্দের নাই, একটা এটা কোনো বানানো গল্প না, চোখে দেইখা তো বুঝবার কথা। অন্তি নিরুত্তর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। বাবা তাকে কথা বলার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। কি বলবে সে? এই মানুষটার বিপক্ষে কি বলার আছে তার আর? আমার মইরা যাইতে ইচ্ছে করে আপা, বাজানরে একটু ওষুধ কিনা খাওয়াইতে পারি না, মাইয়া হিসাবে কিছুই করতে পারি না। সব সময় ভয়ে ভয়ে থাকি কখন ওই ইবলিশের দল আইসা হাজির হয়, কখন আমার বাজানরে চিড়া খায়। এটা এই বিটা এই ঘর কার জানি না, আল্লাহর দয়ায় থাকতেছি। এই জীবন আর সহ্য হয় না, কিন্তু পারি না গলায় দড়ি দিতে। ওই যে ঘরে বাজান আর কোলের চাওয়াল আমার শুইয়া আছে, ওই মুখগুলোর দিকে চাইয়া পারি না।
কি করব আমি? কোণে যাব? আমারে একটু দেখা করার অনুমতি দিবেন? লাল হয়ে আসা চোখজোড়া মুছে রমণী শক্ত গলায় নাকচ করে দেয় অন্তির অনুরোধ। নির্বিকার ভঙ্গিতে বলে, কোনো দরকার নাই, আপনি চইলা যান। আপনাদের সাথে আমার বাপজানের সম্পর্ক শেষ। অনেক উপকার করছেন, আর দরকার নেই। আমি চইলা যান। রান্দা হয় নাই আমার, খাইতে দিমু বাজান রে। একটু শুধু আপনার রাগ অভিমান যা ইচ্ছা বলুন, শুধু একটাবার দেখা করতে দিন। আমি অনেক কষ্টে এত দূর থেকে এসেছি, এভাবে ফিরে যেতে পারি না, প্লিজ। রমণীটি তপ্ত হয়ে ওঠে, চিৎকার করে ক্রন্দনরত স্বরে বলে, নিঃস্ব হওয়া বোঝেন আপনি? অসহায় হওয়া বোঝেন? অন্ধকার দুনিয়া দেখছেন? কখনো দেখেন নাই। আপনি জানেন না যন্ত্রণার দুনিয়া কারে কয়। দুনিয়ার জাহান্নাম কারে কয়। আপনার মতো তো আমিও মাইয়া। অথচ দেখেন আমার জীবন, আমার মাথায় এক আল্লাহ ছাড়া হাত রাখার মতো কেউ নাই। আপনারা মাফ পাইবেন না, কখনোই মাপ পাইবেন না। যে যন্ত্রণা আপনারা আমার বাপজানরে দিছেন, আমারে দিছেন, সে যন্ত্রণা আপনারা আর ওই ইবলিশেরা প্রতি পদে পদে পাইবেন। গরিবের দোয়া বিফলে যায় না। অন্তি নির্নিমেষ গলাধকরণ করে প্রতিটি ক্ষুরদার কথা, যে কথা তার শক্ত অন্তরটাকে নির্দ্বিধায় ফালা ফালা করে তোলে। ঠোঁট পুড়ে নিঃশ্বাস ছেড়ে সে ব্যাগে হাত দেয়। টোট ব্যাগ হতে ফোনটা বের করে চিন্তায় মশগুল হয়ে ওঠে। মোটে 14,000 টাকা আছে তার কাছে বর্তমানে। দুটো এখানে হবে পেইন্টিংয়ের বিনিময়ে গত মাসে পেয়েছিল 5,000, আর হাত খরচ সহ সব কিছু মিলিয়ে বেঁচেছে 9,000। এই নিয়ে 14,000, কিন্তু এই কয়টা টাকা এই মানুষটার জন্য যথেষ্ট মনে হয় না তার। যে ঋণ বাবা তৈরি করেছে সেই ঋণ 14,000 কি শোধ হবে? কয়েক সেকেন্ডের ভাবনায় মার প্যাচে অন্তি অস্থির হয়ে ওঠে। উপায়ন্তর না পেয়ে ব্যাংকিং অ্যাকাউন্ট চেক করে সে, যদিও তার অ্যাকাউন্টে 1,000-এর বেশি টাকার থাকার সম্ভাবনা কোনোভাবেই নেই। আপাতত হাতে যা আছে তাই নিয়ে কিছু একটা করতে হবে। অন্তি ফোনের ব্যাংকিং অ্যাপ থেকে ট্রানজেকশন হিস্ট্রিতে যায় চেক করতে। অস্থির এক মুহূর্তে হুট করে তার চোখ ছানা ভরা হয়ে যায় অনাকাঙ্ক্ষিত কিছু একটা দেখে। চোখ তার সরু হয়ে যায়, কুঞ্চিত কপালে ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে উচ্চারণ করে, ডেট 1/8/2025, ডিসক্রিপশন রিমার্কস, এফডি ফ্রম ভাইরাস শিখতা, স্মল ইনস্টলমেন্ট অফ লাভ, অ্যামাউন্ট 20 লক্ষ, ডেট 1/9/2025, ডিসক্রিপশন রিমার্কস, এফডি ফ্রম ভাইরাস শিখতা, মান্থলি ডোজ অফ লাভ, অ্যামাউন্ট 20 লাখ। অন্তি বিস্ময়ে ঠোঁট নাড়াতে ভুলে যায়। নিবিয়ান সাহেব তাকে বিয়ের পরবর্তী 2 মাস হতে এইভাবে ফাইনান্সিয়াল সাপোর্ট দিয়ে যাচ্ছে, অথচ এর কিছুই সে জানে না। সর্বদা সময়ের মতো নোটিফিকেশন তার চেক করা হয় না বিদায় কল্পনাতেও ভাবেনি এমনটা হতে পারে। 3 দিন একসাথে থেকে এলো, এত কথা চলল তাদের মাঝে, অথচ নিবিয়ান সাহেব তাকে একটাবারও বলেনি, হিন্টস পর্যন্ত দেয়নি। নীরবে সেই এই কাজ করে আসছে। তবে এই সংকটময় মুহূর্তে নিবিয়ান সাহেবের কার্যে অন্তি খুশি না হয়ে পারে না। খুশিতে তার মতো মীর চক্ষু কোটরে অশ্রু এসে ঝিকঝিক করে। এই মুহূর্তে এটা ভীষণ দরকার ছিল, ভীষণ দরকার। মনে মনে সে আবারও কৃতজ্ঞতায় জানাতে বাধ্য হয় সৃষ্টিকর্তাকে এমন একজন দায়িত্ববান পুরুষ তার জীবনে এসেছে। জীবন তো এখানেই সুন্দর। অন্তি নিজের জগৎ হতে বেরিয়ে এসে দেখে রমণীটি নেই। ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখে প্রায় চুলোয় রান্না তুলে দিয়েছে আবার। গুটি গুটি পায়ে চঞ্চল চুড়োই পাখি এগোয় সেদিকে। আপনারে কইলাম না চইলা যাইতে, এক্ষুনি চলে যাব। তবে নওশাদ চৌধুরীর মাইয়া হইয়া বাজানের সাথে আপনারা দেখা আমি করতে দিব না। অন্তি রমণীটির কাছে হাঁটু গেড়ে বসে, বিষণ্ণ ঘেরা চোখে
চোখ রেখে নির্নিমেষ কণ্ঠে বলে, আমি জানি নিঃস্ব কাকে বলে, আমি জানি একটা মেয়ের মাথার উপর চাঁদ না থাকার কি যন্ত্রণা। আমি কষ্টকে খুব ভালো করে চিনি, কখনো কষ্ট আমাকে ভালো করে চিনে। তাই আর নতুন করে চেনার প্রয়োজন বোধ করছি না। তবে আমি আপনার পায়ে পড়ে একটা জিনিসের অনুমতি চাই, দিবেন কি? রমণীটি নাজুক গলায় বলে, কি? আপনার বাবা আমার মাকে বাঁচাইতে যতটুকু চেষ্টা করছে, আমি মেয়ে হয়ে তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমার বাবার পরিচয়ে আজ আমি এখানে আসিনি, আমার স্বতন্ত্র পরিচয় আছে। ধরে নিন আমি আমার মায়ের পক্ষ থেকে এসেছি একটুখানি কৃতজ্ঞতা জানানোর জন্য। এই টাকাটা খুবই সামান্য, তবুও রাখতে হবে, যে করেই হোক রাখতে হবে। রমণীটির হাতের টাকাটা জোর করে গুঁজে দেয় অন্তি, হাতে চেপে ধরে শক্ত করে। রমণীটি অগ্রাহ্য করা মুহূর্তে সে নরম গলায় বলে, প্লিজ প্লিজ ফিরিয়ে দিবেন না। এতে যদি আপনি আপনার পায়ে পড়তে বলেন তবুও আমি ধরতে রাজি। এসব কি করতেছেন আপনি? কিছুই করতেছি না। মনে করুন মহাসাগরে এক বিন্দু জল ঢালছি। মাফ করবেন আফা, আমি না খাইয়া মরবো, তবুও আফা ডেকেছেন, এইটুকু করতে দিবেন না? আপনি টাকাটা না নিলে ভীষণ কষ্ট পাবো আমি। রমণীটি অন্তির চলচল চোখ দেখে কঠোর চিত্তের মনোভাব কোমল করে কিছুটা। ভরাট গলায় বলে, দয়া চাই না আপা, মানুষ দয়া করে না, দয়া করে শুধু আল্লাহ মাত্র। আপা, আমার কাছে ক্যাশ টাকা এইটুকুই ছিল, আশেপাশে ব্যাংক আছে কিনা জানি না। কালকে আমার পক্ষ থেকে একজন আসবে যৎসামান্য কিছু নিয়ে, যদি ফিরিয়ে দিন তাহলে আমিও আল্লাহর কাছে অভিযোগ করব। রমণীটি এ পর্যায়ে আবেগী হয়ে উঠে, ধরে রাখতে পারে না নিজেকে, হাউমাউ করে ফেলে। অন্তির হাত জড়িয়ে অন্তি ঠোঁট কামড়ে নিজেকে ধাতস্থ রেখে রমণীটির টিকে সান্ত্বনা দিয়ে বলে, আপনার নামটা জানতে পারি? মাসুমা। কি একটা অবস্থা দেখুন, আপনার বাবাকে আমি দাদু মনে করছি, এদিকে আপনি আমাকে আফু ডাকছেন। আপনাকে দেখেও আমার আফা ডাকতে ইচ্ছে করছে, কি করি বলুন তো? রমণীটি কাদা অবস্থায় হেসে ফেলে অন্তির কথায়, নাক টেনে শাড়ির আঁচলে চোখ মুছে বলে, আপনি যা খুশি বইলেন। অন্তি হাত গণিতে সময় দেখে ক্ষীণ হেসে বলে, আচ্ছা, আমি আসলে এই টাইপের কথাগুলো বলতে পারি না। এখন আমি কি থেকে কি বলতেছি, মাফ কইরা দিবেন আপা, মনের দুঃখে আপনারে অনেক কথা কইয়া পালাইছি। আসলে আমি কিছু মনে করিনি, মনের মধ্যে এত কষ্ট পুষে রেখেছিলেন, দরকার ছিল বের করার। আসেন বাজানের সাথে দেখা করেই। অন্তি বাদশাতে মাসুমাকে নম্র গলায় বলে, আজকে নয়, অন্য একদিন আসবো, তখন দেখা করব। আপনার থেকে শুধু একটা সাহায্য চাই। কি কর? আপনাদের বাবা মেয়ের কন্ট্যাক্ট ভালো, আমার মায়ের খুন সম্পর্কে যদি কিছু জানতে পারেন, আপনাদের বাবা মায়ের মেয়ের কানেক্ট ভালো, আমার মায়ের খুন সম্পর্কে যদি কিছু জানতে পারেন কখনো কোনো সময় আমাকে জানাবেন দয়া করে। অন্তির দেওয়া সূক্ষ্ম ইঙ্গিত ধরতে সময় লাগে না মাসুমার, নিস্তেজিত স্বরে বলে, আমার কিছুদিন সময় দেন আপা, বাজানের সাথে আমি কথা কইয়া যা জানাইবার পারি আপনাদের সব কমুনি। অন্তি উঠে দাঁড়ায় বসা ছেড়ে, ঘড়িতে সময় দেখে ব্যাগ হতে একটা ছোট্ট নোটপ্যাডে নিজস্ব নাম্বার লিখে দেয়। অতঃপর বাড়ি দিয়ে মিষ্টি হেসে বলে, ধন্যবাদ, আপনার কষ্টটা আমার স্বপ্নে আসবে, মনে গেঁথে থাকবে যতদিন পর্যন্ত না আমি আমার জটিল জটিল প্রশ্নের উত্তর খুঁজে পাবো। আপনাকে একদিন আমি উত্তর দিতে আসবো, কথা দিলাম। বাড়ি ছেড়ে বেরিয়ে সরাসরি রাস্তায় এসে দাঁড়িয়ে অন্তি পিছনে ফিরে শেষবারের মতো তাকায় বাড়িটার দিকে। বুকের ভিতরটায় অস্থির কম্পন শুরু হয়। ধীর গলায় ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে, কোন জগতের নরপিশাচ তুমি, যে কিনা এমনভাবে ধ্বংস খেলায় খেলছ? আমার নাগালে পেতে অন্তিম তোমারে নাগালে পেতে অন্তিম মরিয়া দেখা হোক আমাদের কোনো এক অমোঘ সন্ধ্যায়, যেখানে বৃষ্টি বদলে ঝরবে প্রতিশোধের কান্না।